নমস্কার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। আজকের এই ক্লাসে আমরা এএনএম জিএনএম 2025-এর জন্য একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব এবং যে টপিকটা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ক্লাসে তোমরা পড়ে থাকবে। যারা আগে পড়েছো ভালো কথা, যারা এখনও পর্যন্ত পড়োনি তো তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং এই ভিডিওটার শেষে একদম আমরা বেশ কিছু এই যে পপুলেশন ইকোলজি তথা বাস্তুতন্ত্র নিয়ে বেশ কিছু প্রশ্ন সলভ করব। তো শুরু করছি আজকের ক্লাস। তো দেখো, আমাদের পপুলেশন ইকোলজি বোঝার আগে যেটা আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি পরিবেশ বলতে কি বোঝায়, হোয়াট ইজ পপুলেশন। তো তোমরা প্রত্যেকেই আশা করছি যে পপুলেশন সম্বন্ধে একটা ধারণা তোমাদের রয়েছে। তো অ্যাকচুয়ালি পপুলেশন কাকে বলে, সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পরিবেশে যখন একই প্রজাতির জীব বসবাস করবে তখন তাকে পপুলেশন বলবো। তারও আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্ট বা পরিবেশ বলতে অ্যাকচুয়ালি কি। তো পরিবেশ হচ্ছে জীব বা জীব গোষ্ঠীর পারিপার্শ্বিক যেসব সজীব এবং জড় উপাদান জীবের জনন, আচরণ ও বেঁচে থাকাকে প্রভাবিত করে তাদের একত্রে পরিবেশ বলে। অর্থাৎ আমরা ছোট থেকেই পড়ে আসছি যে পরিবেশ হচ্ছে আমাদের চারিপাশের জড়, জীব, সমস্ত বস্তুর সমাহারকেই আমরা অ্যাকচুয়ালি পরিবেশ বলি এবং এই পরিবেশের মধ্যেই আমরা পপুলেশন পাচ্ছি। এবং এই পরিবেশ তথা বাস্তুতন্ত্রকে জানতে গেলে আমাদের বেশ কিছু বাস্তুবিদ্যার টার্মিনোলজি তথা শব্দ সম্পর্কে আমাদের জানা উচিত। সেই শব্দগুলো যেমন কি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকেও গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে অড ইকোলজি আর একটি হচ্ছে সিন ইকোলজি। তো অড ইকোলজি বা সিন ইকোলজি কি, তার আগে আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ ইকোলজি বা বাস্তুবিদ্যা। না, জীববিদ্যার যে শাখাতে আমরা বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব সেই শাখাকে বলা হয় বাস্তুবিদ্যা বা ইকোলজি। বাস্তুতন্ত্র কথাটি সর্বপ্রথম প্রবর্তন করেন কে না, বিজ্ঞানী ট্যান্সলে। অন্যদিকে বাস্তুবিদ্যা বা ইকোলজির জনক কে না, বাস্তুবিদ্যা বা ইকোলজির জনক হচ্ছে হেকেল। আমাদের এই বাস্তুবিদ্যা জানতে গেলে আমাদের দুটো টার্মিনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের জানা উচিত বা জানতে হয়, সেটা হচ্ছে অড ইকোলজি এবং সিন ইকোলজি। মনে করো যে তুমি শুধু তোমার নিজের সম্পর্কে জানছো এবং তুমি পরিবেশের সাথে কীরকমভাবে রিলেটেড সেই সম্পর্কে জানছো, সেটাকে বলা হয় অড ইকোলজি। ডেফিনেশন দেখো, একটি নির্দিষ্ট জীব সম্পর্কে ও ওই জীবটির সঙ্গে তার পরিবেশের আন্তঃসম্পর্ক সম্বন্ধে জানাই হলো অড ইকোলজি। অর্থাৎ তুমি তোমার সম্পর্কে শুধু জানছো এবং তুমি পরিবেশের সাথে কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করছো সেই আন্তঃসম্পর্ককেই আমরা বলছি অড ইকোলজি। অন্যদিকে সিন ইকোলজি বলতে কি বোঝায় না, সিন ইকোলজি বলতে বোঝায় একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সমস্ত জীব প্রজাতি এবং তাদের পরিবেশের সাথে আন্তঃসম্পর্ক অধ্যয়নকেই আমরা বলবো সিন ইকোলজি। অর্থাৎ শুধু তুমি একা নয়, একটা নির্দিষ্ট অঞ্চল অর্থাৎ তুমি যেখানে রয়েছো সেই আশেপাশের সমগ্র অঞ্চলে বসবাসকারী সমস্ত জীব প্রজাতি পরিবেশের সাথে কিভাবে সম্পর্কিত, পরিবেশের সাথে সে কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করে, সেই সামগ্রিকভাবে যখন পড়াশোনা করা হবে বা আলোচনা করা হবে তখন তাকে আমরা বলবো সিন ইকোলজি। অর্থাৎ অড ইকোলজি হচ্ছে একটি ক্ষুদ্রতম স্তরে বাস্তুবিদ্যাকে জানা। অন্যদিকে সিন ইকোলজি কিন্তু পপুলেশন স্তর, কমিউনিটি স্তর এবং বাস্তুতান্ত্রিক স্তরে অধ্যয়ন করা হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট প্রজাতির জীবকে আমরা যেমন পপুলেশন বলছি, অনেকগুলো পপুলেশন নিয়ে তৈরি হয় একটা কমিউনিটি, অনেকগুলো কমিউনিটি নিয়ে তৈরি হয় একটা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। সুতরাং আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে কিন্তু এই বাস্তুবিদ্যা সংক্রান্ত যে সিন ইকোলজি, অড ইকোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অড ইকোলজি মানে হচ্ছে একক জীব
স্তর, সেখানে একটা নির্দিষ্ট জীব সম্পর্কে জানা। অন্যদিকে সিন ইকোলজি বলতে বোঝায় সেখানে একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বিভিন্ন পপুলেশন তথা কমিউনিটি এবং বাস্তুতন্ত্র সম্পর্কে জানা। তো দেখো এখানে পপুলেশনের একটা ডেফিনেশন দিয়ে রেখেছি, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবের সমষ্টি বা দলকে পপুলেশন বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন। দেখো আজকে তোমাদের গ্রামে যারা বসবাস করছে, আজ থেকে 20 বছর আগে কিন্তু সেই একই মানুষ বা একই জীব বসবাস করতো না। আবার আজ থেকে 20 বছর পরে কিন্তু একই রকমের জীব থাকবে না, অর্থাৎ অনেক নতুন মানুষ আসবে, আবার অনেক পুরনো মানুষ চলে যাবে। সুতরাং পপুলেশনের সংজ্ঞা দেওয়ার সময় কিন্তু নির্দিষ্ট সময় কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবের সমষ্টি বা দলকেই আমরা বলবো পপুলেশন। এবং এই পপুলেশনকে বিজ্ঞানী ক্লার্ক দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে মোনোস্পেসিফিক, অর্থাৎ একই প্রজাতিভুক্ত যে জীব সেই সমষ্টিকে বলে মোনোস্পেসিফিক পপুলেশন। অন্যদিকে মিশ্র বা পলিস্পেসিফিক পপুলেশন কি না, যে পপুলেশনে একাধিক প্রজাতির একক জীবেরা থাকে তাদেরকে বলে পলিস্পেসিফিক। অর্থাৎ সেখানে বিভিন্ন রকমের যে পপুলেশন আমরা দেখতে পাবো, যেমন ধরো তোমাদের গ্রামেই দেখো, তোমাদের গ্রামে বিভিন্ন গাছের পপুলেশন রয়েছে, বিভিন্ন মানুষের পপুলেশন রয়েছে, ছাগলের পপুলেশন রয়েছে, ভেড়ার পপুলেশন রয়েছে। কিন্তু যখন আমরা পপুলেশন বলছি তখন একটা নির্দিষ্ট প্রজাতিকে কিন্তু ইন্ডিকেট করবো, যেমন মানুষের পপুলেশন। কিন্তু যখন অনেকগুলো পপুলেশন নিয়ে একটা কমিউনিটি তৈরি হবে, একটা সম্প্রদায় তৈরি হবে, তো সেখানে কিন্তু আমরা সবাইকে একসাথে বলবো। এবার এই পপুলেশনের বেশ কিছু কিন্তু বৈশিষ্ট্য বা গুণ রয়েছে। পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের জানতেই হবে। কি কি বৈশিষ্ট্য রয়েছে? 1 নম্বর হচ্ছে পপুলেশনের ঘনত্ব। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যখন কোনো ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীবেরা বসবাস করছে, সেই একটা নির্দিষ্ট পপুলেশনের প্রজাতির সংখ্যাকেই আমরা বলছি পপুলেশন ঘনত্ব। মনে করো তোমাদের গ্রামে মোট কতগুলো মানুষ রয়েছে, সেটাই হচ্ছে তোমাদের গ্রামের মানুষের যে পপুলেশন তার একটা ঘনত্ব। যেমন একদম সেখানে একটা নির্দিষ্ট এলাকা কিন্তু, হ্যাঁ, সেখানে সময়টা নির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল হতে হবে। যেমন কোন একটি নির্দিষ্ট সময়ে কোনো অরণ্যের প্রতি বর্গ কিমিতে, দেখো এখানে কিন্তু পরিমাণটা ইন্ডিকেটেড করা আছে, যতগুলি পাইন গাছ আছে বা একক ক্ষেত্রে যতগুলি বাঘ আছে তা হলো ওই অঞ্চলের পাইন গাছ বা বাঘের পপুলেশনের ঘনত্ব। মনে করো তোমাদের পাড়াতে যে এলাকা, সেই পাড়ার এলাকাতে মোট যত সংখ্যক মানুষ রয়েছে সেটাই হচ্ছে তোমাদের পাড়ার এলাকার মানুষের ঘনত্ব। 2 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জন্মহার বা ন্যাটালিটি। কোনো একটা পপুলেশনের ঘনত্বকে কিন্তু এরা প্রভাবিত করে। জন্মহার মানে একক সময়ে নতুন জীবের জন্মের যে হার বা যে সংখ্যা সেটাই। অর্থাৎ এখানে ডেফিনেশন দেখো, বলছে কি একক সময়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে নতুন জীবের জন্মের মাধ্যমে প্রতি একক পপুলেশনে যত সংখ্যক নতুন সদস্য যুক্ত হয়। অর্থাৎ আজকে 24 ঘন্টায় যতজন বাচ্চা বা সন্তান জন্মেছে সেটাই হচ্ছে তোমাদের ওই নির্দিষ্ট এলাকার জন্মহার। ঠিক আছে? সুতরাং আজকে তোমাদের পাড়ায় মনে করো যে 2টো ছেলে জন্মেছে, তাহলে তোমাদের পাড়ার জন্মহার কত না, জন্মহার হচ্ছে তোমাদের পাড়াতে জন্মেছে 2 জন এবং ডিভাইডেড বাই তোমাদের পাড়াতে মোট যে পপুলেশন সেই সংখ্যাটা ইন্টু 100 করলেই কিন্তু আমরা জন্মহারের একটা ডেফিনেশন বা আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব। নেক্সট হচ্ছে তোমার এই যে এখানে জন্মহারটা আরও বিশদে বলা হয়েছে। দেখো একক সময়ে নতুন জীবের জন্মের মাধ্যমে প্রতি একক পপুলেশনে যত সংখ্যক নতুন সদস্য যুক্ত হয় তাকেই পপুলেশনের জন্মহার বলে। যেমন জন্মহারকে আমরা একটা ফর্মুলার মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে জন্মহার সমান হচ্ছে একক সময়ে নতুন সদস্যের জন্ম ডিভাইডেড বাই গড় পপুলেশন। যেমন বলেছে দেখো, একটি পুকুরে বছরের শেষে মোট 20টি শালুক গাছ থাকে এবং জননের মাধ্যমে নতুন 4টি শালুক গাছের জন্ম হয়েছে, তাহলে ওই বছরে শালুক গাছের জন্মহার হচ্ছে, জন্মেছে টোটাল কত, 8টি, 4টি নাম, এটা ভুল বললাম, হয়তো 4 বললাম, এটা 8টি ডিভাইডেড বাই 20। কেন? 20 হচ্ছে মোট পপুলেশন সংখ্যা, তাহলে জন্মহার হচ্ছে 0.4। আমি একই রকমভাবে ধরে নাও তোমাদের পাড়াতে মোট মানুষের সংখ্যা রয়েছে কতজন না, মনে করো তোমাদের পাড়াতে মানুষের সংখ্যা রয়েছে
300 জন। এবার জন্মেছে কজন? 2 জন। তাহলে সেক্ষেত্রে তোমাদের পাড়ার আজকের দিনে মানে আজকের ডেটে জন্ম হার কত? 2/300। যে মানটা পাচ্ছি সেটাই হচ্ছে তোমাদের ওই পাড়ার আজকের দিনের জন্মহার। দেখো পপুলেশনের পরিণত অবস্থায় কিন্তু জন্মহার বাড়ে, আবার পপুলেশনের সদস্যদের বয়স বাড়লে জন্মহার কমে, স্বাভাবিক। পপুলেশনের জন্মহার শূন্য বা ধনাত্মক হতে পারে, কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না। কারণ জন্মাচ্ছে অথচ সংখ্যা বাড়ছে না, এটা কখনোই কিন্তু হতে পারে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়গুলো। নেক্সট হচ্ছে মৃত্যুহার বা মর্টালিটি। মৃত্যুহার বলতে কি না, ঠিক জন্মহারের ঠিক অপোজিট। সেটা হচ্ছে প্রতি একক পপুলেশনে প্রতি একক সময়ে স্বাভাবিকভাবে, কিন্তু অ্যাক্সিডেন্টালি নয়, স্বাভাবিকভাবে যত সংখ্যক জীবের মৃত্যু হয় তাকে ওই সময়ে ওই পপুলেশনের মৃত্যুহার বা মর্টালিটি বলে। যেমন আমরা জন্মহারের ক্ষেত্রে একটা ফর্মুলা পেয়েছিলাম, ঠিক একই রকমভাবে মৃত্যুহার সময় সমান হচ্ছে একক সময়ে সদস্যের মৃত্যু ডিভাইডেড বাই গড় পপুলেশন। নেক্সট হচ্ছে পরিযান। পরিযান বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? পরিযান বা মাইগ্রেশন। দেখো আমরা দেখতে পাই কি না, কাজের সূত্রে পশ্চিমবঙ্গ থেকে যদি কেউ যায় তখন তাকে আমরা কি বলবো? আর যদি কেউ কাজের সূত্রে পশ্চিমবঙ্গে আসে অন্য কোনো রাজ্য থেকে তখন তাকে আমরা কি বলবো? না দেখো বলছে পপুলেশনের হ্রাস বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে কিন্তু মাইগ্রেশন বা পরিযান। যেমন আমরা বলছি না পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক মানে কিন্তু এটা শুধু নয় যে শুধু পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে গেছে, যারা অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসছে তারাও কিন্তু পরিযায়ী। অর্থাৎ পরিযান দু রকমভাবে হতে পারে, একটা হচ্ছে অভিবাসন বা ইমিগ্রেশন, আর একটা হচ্ছে প্রবাসন বা ইমিগ্রেশন। এখানে বানান দুটো, স্পেলিং দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা IMMI GRATION, আর একটা হচ্ছে EMI GRATION। অভিবাসন মানে কি? কোনো পপুলেশনে বিভিন্ন সুযোগ সুবিধার কারণে বাইরে থেকে জীবের প্রবেশ ঘটলে তাকে আমরা বলবো অভিবাসন। অর্থাৎ অভিবাসন মানে, অভিবাদন মানে কি? অভিবাদন মানে যেমন একটা আমরা পজিটিভ ভাব দেখছি, সেরকম অভিবাসন মানে মনে রাখো যে যখন কেউ অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসছে কাজ করতে তখন তাকে আমরা বলছি অভিবাসন। মানে কোনো একটা অন্য পপুলেশনের জীব চলে এসছে আমাদের নিজস্ব পপুলেশনে। মানে মনে করো আমেরিকান কোনো ছেলে বা মেয়ে বিয়ে করেছে কোথায়? ইন্ডিয়ান পপুলেশনে। তাহলে এবং সে আমেরিকা থেকে ইন্ডিয়াতে চলে এসছে, তখন সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে অভিবাসন। অর্থাৎ সেক্ষেত্রে ইন্ডিয়ার পপুলেশন কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ অভিবাসনের ফলে কিন্তু সেই পপুলেশনের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। অন্যদিকে প্রবাসন বা ইমিগ্রেশন বলতে অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে এটা এমি, ঠিক আছে? এটা এটা এমিগ্রেশন। কোনো পপুলেশন থেকে জীবেরা বাইরে চলে গেলে, অর্থাৎ ভারতের লোক চলে গেছে আমেরিকাতে, তার ফলে ভারতের পপুলেশন তো কমে গেল, কিন্তু অন্যদিকে বেড়ে গেল কার? অন্যদিকে বেড়ে গেল কিন্তু তোমার আমেরিকাতে। সেটাকে আমরা বলবো প্রবাসন। আমরা বলি না প্রবাসে থাকে, ঠিক আছে? নেক্সট বিচ্ছিন্নতা বা আইসোলেশন। এটাও কিন্তু একটা পপুলেশনের গুরুত্বপূর্ণ শর্ত। সেই পপুলেশনের জনসংখ্যা বাড়বে না কমবে তার উপর। না কোনো ভৌগোলিক সীমানার মধ্যে একাধিক প্রজাতি বসবাস করলে তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা থেকে বিরত থাকার জন্য একটি সীমানা তৈরি করে, অর্থাৎ বিচ্ছিন্ন রূপে অবস্থান করে, একেই বলে বিচ্ছিন্নতা। সুতরাং বিচ্ছিন্নতাও কিন্তু পপুলেশনকে ভীষণভাবে প্রভাবিত করে। এছাড়া বেশ কিছু পরিবেশগত বাধা রয়েছে যারা পপুলেশনের সংখ্যা বৃদ্ধি বা হ্রাসকে নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, রোগ ব্যাধি যত বাড়বে পপুলেশনের জনসংখ্যা তত কমবে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, জলের অভাব ইত্যাদি। অন্যদিকে যেটা লিঙ্গ অনুপাত, সেটাও কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে এই পপুলেশনকে। এখন আমরা বেশ কিছু প্রশ্ন দেখি যেগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো আমি ক্লাসটিকে একটু তাড়াতাড়ি করছি, কারণ বেশি লেন্দি হয়ে গেলে তোমাদের ইন্টারেস্ট কতটা থাকবে আমি জানি না। তবে আমি বলবো যে এখানে ক্লাসগুলো করো, তোমার প্রস্তুতি কিন্তু যথেষ্ট ভালো হবে। এবং কোনো জায়গায় খামতি থাকলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই জায়গাটা কিন্তু মেকআপ দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন বলেছে, একটি প্রাণীর দেহে আলোর প্রভাবে রঙ্গক উৎপন্ন হয়, এটি বাস্তুবিদ্যার কোন স্তরে পড়বে? পপুলেশন স্তর, কমিউনিটি স্তর, একক জীব স্তর না প্রজাতি স্তর? তাহলে দেখো একটি প্রাণীর দেহে আলোর প্রভাবে রঙ্গক উৎপন্ন হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে অপশন এ, একক জীব স্তর। কারণ শুধুমাত্র একটা প্রাণীর দেহে বলেছে। একটি ধনাত্মক আন্তঃক্রিয়া
কি, এটা আমরা পরের ক্লাসগুলোতে দেখব। যদিও তোমরা পারলে অবশ্যই জানাও আমাকে। একটি ধনাত্মক ধনাত্মক আন্তঃক্রিয়া মানে যেখানে উভয়ই উপকৃত হবে, অপশনে মিথজীবিতা, পরজীবিতা, সহভোজিতা, শিকারজীবিতা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ মিথজীবিতা, যেখানে উভয়ই কিন্তু উপকৃত হয়। একটি পজিটিভ নেগেটিভ আন্তঃক্রিয়া মানে একজন উপকৃত হবে একজন অপকৃত হবে, অপশনে মিথজীবিতা, পরজীবিতা, সহভোজিতা, প্রোটো কোঅপারেশন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি পরজীবিতা। পরজীবিতাতে দেখো না, একটা উকুন তোমার মাথায় হয়েছে ধরে নাও, তাহলে উকুন তো বেনিফিটেড হচ্ছে তোমার মাথা থেকে রক্ত খেয়ে, বাট তোমার অপকার হচ্ছে। তার মানে একজন পজিটিভ একজন নেগেটিভ, একজন উপকৃত হচ্ছে একজন অপকৃত হচ্ছে। 4 নম্বর প্রশ্ন, কোনটি পজিটিভ পজিটিভ আন্তঃক্রিয়া নয়, ধনাত্মক ধনাত্মক আন্তঃক্রিয়া নয়? অপশনে প্রোটো কোঅপারেশন, মিউচুয়ালিজম, পরজীবিতা, কমেন্সালিজম। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি পরজীবিতা, একটু আগেই দেখলাম। নেক্সট, কোনটি পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ নয়? অপশনে মাটি, জল, গ্যাস, বন। অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য নয়, অর্থাৎ যেটা পুনরায় ফিরে পাবো না। অপশন সি হয়ে যাবে সঠিক, গ্যাস। 6 নম্বর প্রশ্ন, কোনটি বনের কাজ নয়? অপশনে ক্ষয় নিয়ন্ত্রণ, জলচক্র নিয়ন্ত্রণ ও বৃষ্টি, বন্যা নিয়ন্ত্রণ, অ্যাসিড বৃষ্টি। তো বনের যেটা কাজ নয় সেটা হচ্ছে অপশন ডি অ্যাসিড বৃষ্টি। বন যত বেশি থাকবে অ্যাসিড বৃষ্টি কম হবে। 7 নম্বর প্রশ্ন, একটি অজীবীয় শর্ত হলো অপশনে মাটি, গরু, বিয়োজক, সিংহ। একটি অজীবীয় শর্ত কি? একটি অজীবীয় শর্ত হচ্ছে অপশন এ মাটি, মাটির কোনো প্রাণ নেই। রূপান্তরকের একটি উদাহরণ হলো অপশনে ছত্রাক, সবুজ উদ্ভিদ, মোনেরা ও খাদক। তো রূপান্তরক যে করে সেটি হচ্ছে অপশন সি ব্যাকটেরিয়ারা, সেই জন্য অপশন সি হিসেবে মোনেরা হচ্ছে ব্যাকটেরিয়া। 9 নম্বর প্রশ্ন, মৃতজীবী থেকে উপাদান মুক্ত করে কে? অপশনে ম্যাক্রো কনজিউমার, উৎপাদক, গৌণ খাদক, বিয়োজক। তো মৃতদেহ থেকে যারা খাদ্য উপাদান মুক্ত করে তার হচ্ছে অপশন ডি বিয়োজক। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, এবং এখানে বেশ কিছু প্রশ্ন আছে তোমাদের হোম টাস্কের জন্য। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিওটা পজ করে দিয়ে তোমরা একে একে প্রশ্নগুলো দেখো এবং আমাকে কমেন্ট করে জানাও। দেখো ভিডিওটা পজ করে দাও ফার্স্ট, যে দেখো এখানে 1 থেকে 5টা প্রশ্ন দেখে নাও, তারপর করে নেওয়ার পর আমি একটু তুলে দিচ্ছি পেজটা। দেখো এখান থেকে তুমি 6 থেকে 9 এখানে ভিডিওটা একটু পজ করে নেবে, এবং একদম শেষে 10 নাম্বার এই যে 10টা প্রশ্ন আমি দিলাম তোমাকে হোম টাস্ক, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে এই প্রশ্নগুলোর উত্তর কি হবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। আশা করছি তোমরা প্রস্তুতিতে মনোযোগ দেবে, আমাকে সাথ দেবে, তাহলে অবশ্যই তোমাদের প্রস্তুতি আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটা দেওয়ার বা যতটা সহযোগিতা করার, এবং বাকিটা তুমি যদি করো আমি ডেফিনেটলি শিওর যে তুমি এএনএম জিএনএম এক্সামিনেশনে বায়োলজিতে মিন্স লাইফ সায়েন্সে অন্তত 50-এ 50 পাবে।